আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দেশের ৬ বিভাগে আগামী ৭২ ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টিতে সিলেটে আবারও বন্যার আশঙ্কা। ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত। মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন বাবা ছেলে সহ ৩ জন। চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা করার প্রস্তাব। মালিক ও শ্রমিকের কথা শুনে চূড়ান্ত করার ঘোষণা। এবং আলু তুলতে মাঠে নামল খুদে ২০ শিক্ষার্থী। হৃদয় মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র কর্মসূচি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মুন্সিগঞ্জ, নোয়াখালী, মাদারীপুর ও গাজীপুরের সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন ২ জন। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, বেপরোয়া গতিতে চলা কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রীর মৃত্যু হয়। নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে ট্রাক ও সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মাদারীপুরের রাজৈরে সকালে বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাকের সাথে ইজি বাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইজি বাইকের যাত্রী হোসেন মুন্সি ও ধলা হাওলাদারের মৃত্যু হয়। সে সময় আহত হন ৩ জন। গাজীপুরের শ্রীপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন শ্রমিক। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, একটি পিকআপ করে মিক্সচার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনার দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে পিকআপ উল্টে ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ান নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন। পশ্চিমা লঘুচাপ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের ৬ বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে তীব্র বা অতি তীব্র না হলেও রাজশাহী, পাবনা, যশোর ও খুলনা অঞ্চলে বিস্তৃত রয়েছে তাপপ্রবাহ। তাই ২রা মে জারি করা ৪৮ ঘন্টার তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার সিলেট ও আশপাশের ৪ জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। আগামী ৫ ও ৬ মে ভারতের মেঘালয় ও আসাম সহ উজানে ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেটে আবারও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ ঘন্টায় নদীর সময়ের পানি সমতল হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ণ থাকবে। পরবর্তীতে আগামী ৪৮ ও ৭২ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে হাওড় অববাহিকার নদীর সময়ের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে কতিপয় পয়েন্টে স্বল্প মেয়াদে পানি প্রাক মৌসুমী বিপর্যয় অতিক্রম করতে পারে, যা পরবর্তীতে আবারও স্বাভাবিক প্রবাহে ফিরে আসতে পারে। তীব্র দাবদাহের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী বাড়ছে। পঞ্চগড়ের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর ভিড়। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। চিকিৎসকেরা বলছেন, স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি হওয়ায় এসব রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। পঞ্চগড় থেকে এ রহমান মুকিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। তীব্র গরমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে পঞ্চগড়ে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে আসন সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা ও করিডোরে ঠাঁই নিয়েছেন রোগীরা। গরমের কারণে ২ দিন থেকে আমরা এখানে আসছি। বাচ্চার ডায়রিয়া। পঞ্চগড় মেডিকেলে আমরা বাচ্চাকে নিয়ে ভর্তি করছি। গত ২ দিন থেকে এখানে আসি। বাচ্চারা পায়খানা করতেছে, বমি করতেছে, এই জন্য সরকারি হাসপাতাল নিয়ে আসি। হাসপাতালে আসা রোগী ও স্বজনরা বলছেন, ডায়রিয়া, মাথা ও শরীর ব্যথা, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও শয্যা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। আমার মাথা ঘুরতেছে, বমি লাগতেছে, হাঁটতে পারি না।
আমার হঠাৎ করে পাতলা পায়খানা আজ সকাল থেকে 5 বার হয়ে গেছে। চিকিৎসা কর্মীরা জানিয়েছেন রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। যে কয়টা বিছানা আছে তার থেকে 3 গুণ রোগী, এর জন্য রোগীদেরকে আমাদের ফ্লোরে দিতে হতেছে, বিছানাও ওইভাবে আমরা দিতে পারতেছি না। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। গরমে সুস্থ থাকতে বেশি বেশি পানি পান ও টাটকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 250 থেকে 300 রোগী আসতেছে। যারা বেশি অসুস্থ তাদেরকে আমরা ইনডোরে ভর্তি করাচ্ছি। রোগীদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়ার সংখ্যা বেশি। আমাদের ওষুধ সংকলন যথেষ্ট, বেড সংকলন না হওয়ার কারণে ফ্লোরে এবং বারান্দায় রোগী রাখতে হচ্ছে। প্রতিদিন বাচ্চাদের গোসল করানো, অপারেশনের রোগী নিয়ে যাওয়া এবং বাচ্চাদেরকে পানি জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়ানো। ডায়রিয়া সহ গরমজনিত নানা রোগ ও হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা এড়াতে যতটা সম্ভব রোদ এড়িয়ে চলা ও ছায়াযুক্ত জায়গায় থাকার পরামর্শ চিকিৎসকদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপি বলেছে উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ। গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না, একদিন স্বৈরশাসকের পতন হবে। তিনি আরও বলেছেন, যেখানে মানুষ ভোট দিতে পারে না সেই নির্বাচনে আমরা বিএনপি অংশ নেই না। 7 জানুয়ারির মতো উপজেলা নির্বাচনও তারা বর্জন করেছেন বলে জানিয়েছেন মির্জা আব্বাস। প্রতীকবিহীন উপজেলা নির্বাচন হাত ফেলেছিলেন, বিএনপিকে নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে আবার কি করুকে, আমি তো নির্বাচনে নাই। ওরা ওদের পাশ থেকে নির্বাচন দাঁড়াতে দেবে না। বিএনপির পাশে আলী কি রায় অবস্থাটা, আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ। চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা করার প্রস্তাব দিয়েছে সিপিডি। বর্তমানে 13,500 টাকা মজুরি পাওয়া শ্রমিকদের দাবি 25,000 করার। চামড়া শিল্প মালিকদের প্রতিনিধি শাহিন আহমেদ জানিয়েছেন, 22,776 টাকা মজুরি বাস্তবায়ন সম্ভব হবে না তাদের পক্ষে। ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেছেন, শিল্পের স্বার্থে মালিক ও শ্রমিক উভয়ের কথা শুনে মজুরি চূড়ান্ত হবে। রিজওয়ান আউজের রিপোর্ট। চামড়া শিল্পের শ্রমিকদের জন্য প্রথম মজুরি বোর্ড গঠিত হয় 1970 সালে। তখন ন্যূনতম মাসিক মজুরি ছিল 110 টাকা। এরপর 1994 সালে এটি নির্ধারিত হয় 1440 টাকা, 2011 সালে 8,750 টাকা এবং সর্বশেষ 2018 সালে 13,500 টাকা মজুরি ঠিক করা হয় শ্রমিকদের জন্য। অবশ্য সিপিডির গবেষণায় উঠে এসেছে 69% ট্যানারি মালিকরা এটা বাস্তবায়ন করেন না। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। শ্রম মন্ত্রণালয়ের তদারকি না থাকায় মালিকরা ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেন না বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা। মালিকেরা যদি চুক্তি করে সে চুক্তি বাস্তবায়ন না করলে আমাদের দেশের নিয়ম অনুযায়ী হয়, তাদেরকে আইনের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ডাইফি একটা ট্যানারি বলেছে যে 6 বছরের মধ্যে ডাইফির কোনো তদন্ত টিম সেখানে যায়নি। হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত হলেও শিল্প মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাবে ট্যানারিগুলো পরিবেশ বান্ধব হতে পারছে না। কাজেই চীনের কাছে জিম্মি হয়ে তারা ব্যবসা হারাচ্ছে, ফলে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে পারছে না, জানান মালিক প্রতিনিধি। গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে, আপনার বিদ্যুতের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে অঘোষিতভাবে আপনার কিন্তু এই বিদ্যুতের মূল্য আপনার বৃদ্ধি করছে, যার কারণে দেখা যাচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। আম্পায়ারের ভূমিকায় থেকে একটি গ্রহণযোগ্য সমাধানের পথে যাওয়ার প্রতিশ্রুতি দেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আমরা একটা যে বোর্ডটা একটা আম্পায়ারের ভূমিকা পালন করবে এবং মালিক শ্রমিককে কাছাকাছি আসার একটা এনকারেজ করবে যে আপনি বাড়ান, আপনি কমান। এইভাবে করে আমরা একটা সম্মানজনক একটা বেতন কাঠামোর হলে তখন আমরা বোর্ড মেম্বাররা পজিটিভলি সেগুলো সাইন করি। রপ্তানি শিল্পের মধ্যে চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সবচেয়ে বেশি। অবশ্য এই খাতে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিও অনেক বেশি। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
চ্যানেল আই এর হৃদয় মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র অনুষ্ঠানে এবার রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ২০ ক্ষুদে শিক্ষার্থী মাঠে নেমেছে আলো তুলতে। এর আগে স্কুলটির ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে মুন্সিগঞ্জের কৃষকের মাঠে আলু রোপণ করেছিল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ক্ষুদে ২০ শিক্ষার্থী চ্যানেল আইয়ের প্রাঙ্গণ থেকে আবার চলেছে মুন্সিগঞ্জে। গত ডিসেম্বরে ওরা কৃষকের মাঠে আলু রোপণ করে এসেছিল। এবার সেই আলু মাঠ থেকে তুলতে যাচ্ছে। মুন্সিগঞ্জের রোহিতপুরে কৃষক দেলোয়ার হোসেনের আতিথেয়তা শেষে আলু তোলার পালা। তোমাদের আলু তোলার সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে পুরো আলু শেষ করতে হবে। ওকে। দারুণ উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা জীবনের প্রথম নিজের উৎপাদিত ফসল তুলল। কৃষকেরা অনেক কষ্ট করেন, বাট আমি হয়তো এতটা বেশি কষ্ট করিনি, কিছুটা কষ্ট নিজে ফিল করতে পেরেছি। এই থেকে আমি চিন্তা করেছি যে বড় হয়ে আমি সবসময় কৃষকদেরকে স্যাক্রিফাইস করব এবং তাদের ন্যায্য মূল্য দেওয়ার জন্য চেষ্টা করব। কৃষকরা এই টাইমে কত কষ্ট করে, আর যখন ফসল নষ্ট হয়ে যায় তাদের কতটা কষ্ট লাগে। আজকে আমি বুঝতে পেরেছি যে বৃষ্টি হলে কৃষকদের কত কষ্ট হয়, আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার দেখি। আমি বড় হয়ে কৃষকদের জন্য যত কিছু করতে পারি আমার পক্ষে সম্ভব সব করে ট্রাই করব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন অনুষ্ঠানটির পরিচালক কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। জলবায়ু পরিবর্তনের ঘাত অভিঘাত এরা তেমন জানে না, কিন্তু নিজেদের লাগানোর আলুতে তারা বুঝতে পারলো কোথাও কি বেশি কোথাও কম উৎপাদনের মূল কারণ। সে সময় বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে আলুর যে ক্ষতি হয়েছে সেটাই তারা অনুধাবন করল। এই মাঠে এসে নিজেদের উৎপাদিত আলু লাগিয়ে যা উৎপাদন হয়েছে সেটাই তারা প্রকৃত মূল্যে কৃষকের কাছ থেকে ক্রয় করে নিল। আগামী প্রজন্মকে কৃষিমুখী করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে জানালেন সেখানে উপস্থিত ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ d'affaires সোনিয়া কুইপ। এই শিশুরা কত আনন্দ নিয়ে এই মাটিতে মিশে গেছে, ফসল তুলেছে, দেখে মুগ্ধ হয়েছি। এরা এখন জানে কৃষক কতটা কষ্ট করে ফসল ফলায়, কতটা মেহনতের মধ্য দিয়ে আমাদের খাবার টেবিলে খাদ্য আসে। আমি মনে করি পৃথিবীর প্রতিটি শিশুকেই খাদ্য উৎপাদন সম্পর্কে এমনভাবে হাতে কলমে শেখানো উচিত। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আগ্রহী করে বলে মনে করেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। জীবনের প্রথম তারা মাঠে এসেছে এবং কৃষক ভাইদের সাথে কাজ করেছে এবং কৃষকরা কিভাবে সেই ফসলটা উৎপাদন করে সেটা দেখেছে। সেই সাথে বর্তমান যে কারিকুলাম আছে, কারিকুলামের অংশ হচ্ছে এটা যে প্র্যাকটিক্যাল লার্নিং বাই ডুইং, এবং এটা তারা এত চমৎকারভাবে করেছে। এবং এই যে আলু ওটায় নিয়ে যাচ্ছে, সত্যিকার অর্থে ওদের আমার মনে হচ্ছে যে ওদের 6 মাসের মেডিসিন হয়ে গেছে, ওরা এতটা সুস্থ থাকবে। তানভীর আশিক, চ্যানেল আই। ফিরে চল মাটির টানে জুনিয়র সিজন 10 দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। ফিরে এলাম বিরতির পর। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় দুদিনে আরও 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 100 জনেরও বেশি। জাতিসংঘের হিসাবে গাজায় প্রতিদিন অন্তত 37 শিশু মা হারা হচ্ছে। গাজায় নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় বিক্ষোভ চলছেই। গাজায় প্রায় 7 মাস ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে 34,622 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল মুকসিদের রিপোর্ট। অবরুদ্ধ গাজায় 7 মাস ধরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে উপত্যকাটিতে খাবার সংকটের পাশাপাশি পানি সংকটও তীব্র হচ্ছে। চরম ঝুঁকিতে রয়েছে 1.5 লাখেরও বেশি অন্তঃসত্ত্বা নারী। ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েল এখনও গাজার ত্রাণপণ্য ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে। UNRWA এর তথ্য অনুযায়ী গাজায় 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত 10,000-এর বেশি নারীর মৃত্যু হয়েছে, 19,000 নারী আহত হয়েছে। গড়ে প্রতিদিন মা হারাচ্ছে অন্তত 37 ফিলিস্তিনি শিশু। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছাতে
ইসরায়েল এবং হামাসকে চাপ দিচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য মিশরে গেছে হামাসের একটি প্রতিনিধি দল। হামাসকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হতে 1 সপ্তাহ সময় দিয়েছে ইসরায়েল। হামাসের জিম্মিদের মুক্তি দিতে রাজি না হলে রাফায় স্থল অভিযান শুরু করার হুমকিও দিয়েছে তারা। গাজায় অব্যাহত হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। ফিলিস্তিনে নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। গাজায় যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে চলছে ছাত্র বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দমনপীড়নের মধ্যেই চলছে শিক্ষার্থীদের প্রতিবাদ। গ্রেপ্তার হচ্ছেন শত শত শিক্ষার্থী। বিক্ষোভ চলছে কানাডা, যুক্তরাজ্য, স্পেন, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, লেবানন ও ইয়েমেন সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে। আল মুকসিদ, চ্যানেল আই। চলমান তাপপ্রবাহে সাধারণ মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে রাজধানীতে শ্রমিক ও পথচারীদের নিরাপদ খাবার পানি বিতরণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। রাজধানী তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় নিরাপদ পানি বিতরণ করেছে এসআর গ্রুপ। এসআর গ্রুপের চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেহবুব চৌধুরী জানিয়েছেন, অসহনীয় গরমে মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার কথা জানান তিনি। সারা বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে তাপদাহ চলছে এবং সেজন্য মানুষের প্রচণ্ড কষ্ট। আমরা এসআর গ্রুপ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যাতে সাধারণ মানুষ রাস্তাঘাটে যখন এই গরম রোদে দৌড়াদৌড়ি করছে তাদের রিহাইড্রেশনের জন্য অত্যন্ত প্রয়োজন, তাই জন্য একটা পানি বন্টনের প্রোগ্রাম। এটা শুধু ঢাকাতেই নয়, আমরা সারা বাংলাদেশে আমাদের প্রয়াসের ক্ষুদ্র প্রয়াসে চেষ্টা করব কিছুটা অন্তত মানুষের পাশে দাঁড়াতে। এটাই আমাদের চেষ্টা। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের 10ম সমাবর্তন হয়েছে। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে 5,977 জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়াও সমাবর্তনে 9 জনকে আচার্য গোল্ড মেডেল দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর। প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির আয়োজনে 11 দিনের স্প্রিং ও সামার কালেকশন ফেব্রিক উইক শুরু হয়েছে। দুপুরে রাজধানীর গুলশানে এই প্রদর্শন উদ্বোধন করেন টেক্সটাইলের চেয়ারম্যান আনিতা হক। এবারের প্রদর্শনীতে প্রায় 2000 ধরনের ফেব্রিক প্রদর্শন করা হচ্ছে। ফেব্রিক উইক উপলক্ষে এবারের আয়োজনে অংশ নিয়েছেন ইউনিক্লো, H&M, M&S সহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রতিনিধিরা। প্যারামাউন্ট টেক্সটাইলের চেয়ারম্যান জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দেশের টেক্সটাইল শিল্পকে প্রসারের লক্ষ্যে ফেব্রিক্স উইকের আয়োজন করা হয়েছে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। তরমুজের জন্য বিখ্যাত নোয়াখালীর সুবর্ণচরে এবছর ফলন বিপর্যয় হয়েছে। কৃষি বিভাগ বলছে, একই জমিতে বারবার একই ফসল আবাদ, লবণের পরিমাণ বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরে নতুন জেগে ওঠা চরে অর্থকরী ফসল তরমুজ একসময় কৃষকের মুখে হাসি ফোটাতো। তবে একই জমিতে বারবার আবাদ করায় তরমুজের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কমেছে ফলন, বেড়েছে পোকার আক্রমণ। তরমুজের মতো অর্থকরী ফসল হারিয়ে আর্থিক অনিশ্চয়তার কবলে পড়েছেন কৃষক। জলবায়ু পরিবর্তনের কারণে এবছর তরমুজের আকারও ছোট হয়েছে। আবহাওয়ার কারণে ফলটা বড় হয় না, ওষুধ দেওয়া যা মারি কোনোটা এটা কাজ হচ্ছে না। এবছর তো ওয়েদার ভালো না, ওয়েদার একটু খারাপ, আমরা শাসিটা লসে আছি। আমাদের এবার পরিস্থিতি ভালো নাই, তরমুজের পোকার মাকড়ে আক্রমণ করতেছে, ভাইরাসে আক্রমণ করতেছে, গাছ ফল নিয়ে মরে যেতেছে। বৃষ্টি হওয়ার কারণে আমাদের লবণটা বেড়ে যাওয়ার কারণে আমাদের গাছগুলো মরে গেছে এবং আমাদের ক্ষয়ক্ষতি আমরা অনেক
এবং আমরা কৃষকরা অনেক লসের মধ্যে আছি। প্রতি বছর তরমুজ করি, ভালো ইনকাম পাই, 2-4 লাখ টাকা হাতে থাকে। এই বছর আবহাওয়া খারাপ গেছে, এই জন্য ফলন ভালো হয় না। বেশি লাভের আশায় যারা আগাম তরমুজ চাষ করেছেন তাদের ফলন ভালো হয়নি। সঠিক সময়ে তরমুজ আবাদ করলে লাভ হতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবছর শীতের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে সুবর্ণচর উপজেলায় আগাম তরমুজ আবাদী কৃষকগণ তাদের ফলের আকার আকৃতিতে সমস্যা লক্ষণীয়। কৃষকদেরকে আহ্বান জানাবো তারা যেন শস্য পর্যায়ে অবলম্বন করে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ মেনে যেন তরমুজ আবাদ করে। গত বছর সুবর্ণচরে 5000 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এবছর জমির পরিমাণ কমে 2180 হেক্টরে তরমুজের আবাদ হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় প্রযুক্তি নির্ভর বনায়নে করণীয় নিয়ে শরীয়তপুরে কর্মশালা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তির সহায়তায় বনায়ন ও বনভূমি রক্ষায় জোর দেন বক্তারা। বৈশ্বিক তাপমাত্রা কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় সবার অংশগ্রহণ জরুরি বলেছেন তারা। এস এম মজিবুর রহমানের রিপোর্ট। ক্রমবর্ধমান নগরায়ন ও মানবসৃষ্ট নানা কারণে কমছে দেশের বনাঞ্চল। নির্বিচারে বন উজাড় আর গাছ কাটার কারণে বেড়েই চলেছে বৈশ্বিক উষ্ণতা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বনভূমির পরিমাণ বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছেন গবেষকরা। এমন পরিস্থিতিতে কাঠ দিয়ে নির্মিত বিভিন্ন আসবাব বা অবকাঠামোর স্থায়িত্ব বাড়িয়ে বন উজাড়ের হার কমিয়ে আনতে কৌশল উদ্ভাবন করেছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এই প্রাকৃতিক দুর্যোগে যাতে ক্ষতি কমিয়ে আনা যায় সেই জন্য আজকে এই কর্মশালা অত্যন্ত ভালো উদ্যোগ। বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সাম্প্রতিক আমাদের দেশের উষ্ণতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখন এর থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর হতে হবে এবং বনজ সম্পদকে ব্যবহারের ক্ষেত্রেও যদি আমরা প্রযুক্তি নির্ভর হই তাহলে বন উজাড় হওয়া থেকেও রক্ষা পাবে। আমরা প্রযুক্তি নির্ভর বনায়নের মাধ্যমে এবং প্রযুক্তি নির্ভর গাছ কর্তনের মাধ্যমে আমাদের গাছের বনায়ন বৃদ্ধি করতে পারবো এবং এতে যেটা হবে আমাদের বৈশ্বিক উষ্ণতার যে চ্যালেঞ্জ আছে এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি নির্ভর বনায়নের বিকল্প নেই। খুব অচিরেই আমাদের যেই পরিমাণ আমাদের ট্রেনিং দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি আমরা কভার করার জন্য আমরা চেষ্টা করব যে বাংলাদেশের সবগুলো জেলায় খুব তাড়াতাড়ি যেন আমরা এই প্রযুক্তি সম্পর্কে সকলকে অবহিত করতে পারি। আমাদেরকে প্রযুক্তি নির্ভর বনায়নের দিকেই যেতে হবে। কোথায় কি গাছ লাগাবেন সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। সো প্রযুক্তির কোনো বিকল্প নাই। এতে করে কি হবে, আমরা আমাদের এই অবস্থা থেকে কিছুটা হলেও উত্তরণ করতে পারবো। বিপর্যয়ের হাত থেকে ধরিত্রী রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জেলা প্রশাসনের। আমরা মনে করি যে এখানে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই দেখবেন যে ওনাদের সাথে কাজ করার আমাদের যে স্কোপগুলো কোথায় এবং সেটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি ওনাদের সহযোগিতা নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বনাঞ্চল ধ্বংস রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমান, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। বর্তমানে বিশ্বে অন্যতম বড় সংকট পরিবেশ বিপর্যয়। তবে পরিবেশ বিপর্যয়ে জড়িতরা ক্ষমতাধর হওয়ায় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে গণমাধ্যমকে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, অন্তত 9টি আইন আছে যেগুলো স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীও বলেছেন, যে কোনো আইনই অপব্যবহারের সুযোগ থাকে, তবে এর বিরুদ্ধে এক হতে হবে। নাজিব বেগের রিপোর্ট। সারা বিশ্বে কমছে বনাঞ্চল, অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাব পড়ছে তাপমাত্রায়। তবে অপরিকল্পিত নগরায়ন ও গাছ কেটে ফেলাকেও তাপপ্রবাহের কারণ বলে মনে করছেন পরিবেশ সংশ্লিষ্টরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্য পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা। পরিবেশ বিপর্যয়ের জন্য অনেকের অভিযোগের তীর কিছু গণমাধ্যমের মালিকের দিকেও উঠে আসে সংবাদ প্রকাশে বাধার কথাও। যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলা রিজওয়ানাকে লড়তে হচ্ছে আইনগতভাবে, তারা প্রত্যেকে টেলিভিশন আছে, পত্রিকা আছে, অনলাইন আছে, আরও জানি কি কি আছে। কিছু আইন গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করছে বলে মন্তব্য করেন আলোচকরা। ডিএসএ হয়তো চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে
যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ। আইনের অপব্যবহারের সুযোগ থাকে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তার মতে পেশাদার সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় ক্ষতি অপসাংবাদিকতা। বেশিরভাগ আইনে অপব্যবহারের সুযোগ থাকে, কিন্তু এই জন্য আইন থাকবে না এটি হতে পারে না। আমাদের ভয়েস রেজ করতে হবে। আইনটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে, ভিকটিমকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রফেশনাল জার্নালিজমকে প্রোটেকশন দেওয়ার জন্য। যদি অপব্যবহার কেউ করার চেষ্টা করে, সেখানে আমাদের সবাইকে ইউনাইটেডলি ভয়েস রেজ করতে হবে এবং কাজ করতে হবে। এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে আরেক আলোচনাতেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এখন দেখবেন খেলার খবর।